কি বলছো এসব হেরা? হেরার চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি বলছি, আমি সেই দিন জানতাম না আপনি ওরকম একটা বিয়েতে সম্মান দিবেন। আমি ধরে নিয়েছিলাম আপনার বাসায় সত্যি সত্যি কাজের মানুষ হয়ে থাকবো। তবুও থাকবো। নওশাদ হেরার হাত ধরলো। হেরা, বিয়েটা আমি ক্ষণিকের সিদ্ধান্ত করেছি ঠিক, কিন্তু বিয়ে আমার কাছে বিয়ে কোনো হাসি মজার ব্যাপার না। আমি এখন বুঝি আপনি আসলে কেমন মানুষ। আমার অনেক বড় ভাগ্য যে আপনার মতো মানুষের সঙ্গে আছি। আমি অনেক খারাপ খারাপ মানুষ দেখেছি তো জীবনে। আপনি জানেন কতটা কষ্ট পেলে নানা আমাকে এই কথা বলে। আমি নানার কথা রাখবো, আমি যাব না। কথা তো অন্তত ফোনে বলা যায় নাকি? না নানা, মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল, তারপর আর ঠিক হয়নি। মামিদের ফোনে ভুলেও ফোন দিব না। হেরা কঠিন গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব। তুমি কথা বলে সরাসরি তোমার নানার সঙ্গে দুদিনের মধ্যেই, প্রয়োজনে আমার লোক ঢাকা থেকে ওখানে যাবে, কথা বলিয়ে ফেরত চলে আসবে। এত কষ্ট করে হবে না। আমি তোমার জন্য এইটুকু করতেই পারি হেরা। আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করতে পারেন। আমি আপনার এখানে স্বপ্নের মতো বেঁচে আছি। প্রতিদিন প্রতিটা মুহূর্ত মনে হয় কি জীবন পার করছিলাম। আর আজ আপনি আমাকে কোথায় এনে রেখেছেন? হেরা কার্পেটে বসে ছোপা উপর হয়ে কাঁদছে। তাকাও এদিকে হেরা। নওশাদ ওর পাশের ফ্লোরে বসলো। তাকাও আমার দিকে হেরা। এই প্রসঙ্গটা আসলে তুমি এভাবে কাঁদবে জানলে আমি তুলতাম না, সরি। আপনি জানেন না, আমি যখন আপনার দিকে তাকিয়ে দেখি তখন কৃতজ্ঞতায় মনটা ভরে যায়। এসব কথা বাদ দাও এখন প্লিজ। আজ বলবো আপনাকে, আমি শুনতে চাচ্ছি না। আজকেই বলবো, আর বলবো না। আমি যখন এই বাসায় খেতে বসি আমার বারবার কি মনে হয় জানেন? এত কিছু আমার রিজিকে রেখেছেন আল্লাহ। আমি বাড়িতে রান্না করতাম এতগুলো মানুষের রান্না, কিন্তু খাওয়ার সময় আমার জন্য সামান্য কিছু থাকতো। কতদিন নানাকে দেওয়ার পর আমার জন্য সামান্য খাবারও থাকতো না। আমি নানাকে মিথ্যে বলতাম, খেয়েছি ঠিক মতো। আমাকে একটা ভালো জামা এনে দিলে নানা ওষুধ কেনার টাকা থাকতো না। আমাকে মামিদের পুরানো ছেঁড়া জামাগুলো দিত পড়তে, আমি ওসব নিতাম না। আত্মসম্মানে লাগতো। আমি কলেজে গেছি বোরখা পরে, বোরখার নিচে জামা ছিল ছেঁড়া ফাটা, সেলাই করে করে পরতাম। তাও কারো দয়া দাক্ষিণ্যে নিতে ইচ্ছে করতো না। আমার একটা বই কিনে দিতে নানার কষ্ট করতে হতো অনেক। আপনি জানেন 10,000 টাকার জন্য ছোট মামি নুরুলের ভাইয়ের কথায় রাতে আমার ঘরে ছিটকিনি খুলে রেখে দিল। একটা মেয়ে হয়ে পারল এটা করতে? সেসব মানুষের জন্য আমার ভিতরে কোনো অনুভূতি নেই, ঘৃণা ছাড়া। আর সবচাইতে বেশি ঘৃণা করি আমার মা বাবাকে। ওরা আমার জীবনটাকে আস্ত করে ফেলে রেখে গেছে। একটা সময় নিজেকে ঘৃণা করতাম, এই চেহারাটাকে ঘৃণা করতাম। কেন? এই চেহারা আল্লাহ দিয়েছে, যার জন্য এত দুর্গতি আমার জীবনে। নওশাদ হেরা চোখের পানি মুছিয়ে দিল। আজ দেখুন আপনার দেওয়া কী নেই আমার। আমি যে শাড়িটা পরে আছি, যে গহনা পরে আছি, এগুলো কোন দিক চোখে দেখিনি। আরে খেতেও তো পারতাম না। হেরা প্লিজ, হেরা এভাবে কেঁদো না, তোমার শ্বাসকষ্ট হবে আবার। সেজন্য আমি চাই আপনি আপনার মতো আমাকে সম্মান দিন। যেদিন ইচ্ছে কাছে টানুন কিংবা দূরে সরিয়ে রাখুন, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান দিব। প্রয়োজনে সারা জীবন আপনি দূরে রাখলেও দূরে থাকবো। চুপ হেরা, অনেক হয়েছে। নাও প্লিজ স্টপ। হেরা হাত দিয়ে চোখ চেপে ধরে কাঁদছে। এখন কান্নাকাটি বন্ধ করো। নওশাদ হাত বাড়িয়ে হেরাকে নিজের দিকে টানল। দেখি হেরা, ইস সুন্দর চোখগুলো লাল করে ফেলেছ কেঁদে। আমারই ভুল হয়েছে। আজকে রাতে এই প্রসঙ্গটা তুলে কিভাবে ফোপাচ্ছে কেঁদে কেঁদে। নওশাদ প্রসঙ্গ পরিবর্তন করার জন্য বলল, দেখি আমার পছন্দের টিপটা কোথায়? টিপ তো কপাল থেকে আকাশে উঠে গেছে। দাঁড়াও, সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। নওশাদ হেরা টিপ ঠিকভাবে পরিয়ে দিল। তারপর আগের দিনের মতো টিপের উপর চুমু খেলো। হাত দিয়ে হেরার চোখের পানি মুছে দিল।
এখন ঠিক আছে। তোমার এই টিপটা দেখলে মনে হয় একটা তারা জ্বলজ্বল করছে, সুখ তারা। হেরা কপাল থেকে টিপটা তুলে বাম চোখের ওপর লাগালো। নওশাদ হেরার মুখের ওপর ঝুঁকে চোখে চুমু খেলো। হেরা এবার টিপ তুলে নিজের গালে লাগালো। নওশাদের গালে চুমু খেলো। হেরা টিপটা নিজের নাকে লাগিয়ে দিল। নওশাদ নাকে চুমু খেলো। এবার নওশাদ নিজের টিপটা তুলে হেরার ঠোঁটে লাগিয়ে দিল। হেরার সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটে হাত দিয়ে চেপে ধরল। নওশাদ হেসে বলল, হাত সরাও হেরা। উহু, ভালোই তো লাগছে। খেলাটা চলুক না, দেখি না টিপ কোথায় কোথায় নিয়ে যায় আমাদের। উফ, দেখি দেখি আমার সঙ্গে দুষ্টুমি করতে পারবে না, আমি অনেক বড় দুষ্ট। হেরা নওশাদের ঠোঁট দুটো হাত দিয়ে স্পর্শ করল, তার অনেক দিনের ইচ্ছে পূরণ করলো। নওশাদের চোখের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে পৃথিবী সব সুখকে স্পর্শ করে আছে। তবুও কেন জানি হেরা চোখ ভিজে উঠল আবার। নওশাদ মাথা নেড়ে না করল, কান্না হতে না। আর তোমার জন্য একটা জিনিস আছে এখানে হেরা। কি? নওশাদ টেবিল থেকে বুবুর দেওয়া বক্সটা হেরার কাছে তুলে দিল। কি আছে এটাতে? খুলে দেখো। কিভাবে খুলবো? দাঁড়াও, খুলে দিচ্ছি। নওশাদ বক্সটা খুলে চেনটা বের করলো। এটা বুবু আমাকে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। এত গিফটের পর এটা কেন? এটা আমাদের দাদি বুবুকে দিয়েছিল। বুবু এটা তোমাকেই দিয়েছে, কারণ ওটা ওর কাছ থেকে জেনে নিও। কী কারণ? বুবু বলবে। ঠিক আছে, এখন এসো পরিয়ে দিন। তুমি পরে আছো, দেখলে খুশি হবে বুবু। হেরা পিছনে বসে নওশাদ আগে পরা গহনাটা খুলে বুবুর দেওয়া চেনটা পরিয়ে দিল। হেরা, কক্সবাজারের ওই বদমাশ লোকটা তোমার পিঠে হাত দিয়েছিল, খুব কষ্ট পেয়েছিলে তাই না? খুব। নওশাদ হেরার খোলা পিঠে ঠোঁট ছোঁয়ালো। হেরার সমস্ত শরীর ঝাঁকুনি খেয়ে উঠল। নওশাদ অনেকক্ষণ ওভাবে হেরার পিঠে নিজের পিঠটা লাগিয়ে বসে রইল। ওর বুকের ভিতর কেমন যেন এক তোলপাড় চলছে। কখনো স্মৃতি তাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে, কখনো তার মন হেরাকে আঁকড়ে ধরতে চাইছে। অনেক ঝড় তার ভিতর বইছে। চুপ করে সে ঝড়কে সামলানোর চেষ্টা করছে। হেরা বুঝতে পারছে নওশাদ তার কষ্ট কমাতে চাইল, নিজের কষ্ট কতটা ছটফট করছে। না জানি কত পুরানো কথা মনে পড়ে যাচ্ছে ওনার। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাই হেরা। আর একটা কথা, এখন থেকে সুমনার ডিজাইনের এত বড় গলাতে ব্লাউজ বানাবে না। তোমার এই সুন্দর পিঠ শুধু আমার দেখার জন্য, আর কেউ দেখলে আমার মেজাজ খারাপ হয়। ঠিক আছে, তুমি সোফায় থাকবে। আমার তো খারাপ লাগছে হেরা। কোনো খারাপ লাগার কিছু নেই, আপনি জায়গা মতো গিয়ে শুয়ে পড়ুন তো। আমি এই ইজি চেয়ারটায় থাকবো কেমন? উফ, কথা শুনুন না। আপনি একজনকে সম্মান দিতে সেটা ঠিক আছে, কিন্তু আরেকজন কষ্ট করে শুয়ে থাকবে, ওর কাছাকাছি তো থাকতে পারি অন্তত। ঠিক আছে। নওশাদ ঘরের আলো নিভিয়ে দিল। পুরো অন্ধকার করবেন না, আমার নিঃশ্বাস বন্ধ লাগে। কিভাবে তোমার ভালো লাগে সেভাবে আলো দাও হেরা। ঘরের কোণার দিকে একটা আলো জ্বালিয়ে রাখলো। আপনার কষ্ট হবে এভাবে ঘুমাতে? মোটেও না। নওশাদ বড় ইজি চেয়ারটাতে হাতশোয়া হয়ে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে আছে। চোখ বন্ধ করে চিন্তা করছে, যে ভেবেছিল আজ হেরাকে বুবুর দেওয়া চেনটা দিবে না, কিন্তু কি হয়ে গেল? সে নির্দ্বিধায় গিফটটা হেরাকে পরিয়ে দিল। আচ্ছা, সে কি সত্যি সত্যি হেরাকে ভালোবেসে ফেলেছে? নিজের মনকে প্রশ্ন করল। এটা ভালোবাসা হয়তো নয়, কিন্তু কিছু অনুভূতি তো অবশ্যই তৈরি হচ্ছে, আর সেই অনুভূতিটা তাকে ভালো লাগা ভরিয়ে দিচ্ছে। 1.5 মাস আগে যে কল্পনা করতে পারেনি হেরাকে এত সহজে নিজের কাছে টেনে নিতে পারবে। হেরার সৌন্দর্য তাকে টানছে কি? সৌন্দর্য টানলে তো গত 6 বছরে অনেক সুন্দরী রমণী তাকে অনেকভাবে কাছে টানার চেষ্টা করেছেন, কিন্তু সে তো তাদের মোহে পড়েনি। এবারও হেরার মাঝে কিছু একটা আছে যা তাকে বারবার চুম্বকের মতো টানে। জীবনে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অনেক কিছু সে বোঝে। তাই তো নওশাদ গীতির প্রতি ফিলিংসটাকে সে সম্মান দিচ্ছে।
এটাও আরও বেশি নওশাদকে অনুভূত করছে। শুধু কৃতজ্ঞতা থেকে না, হেরা তুমি ভালোবেসে আমাকে আঁকড়ে ধরো। আমি তোমাকে নিয়ে বাকি জীবনটুকু বেঁচে থাকতে চাই। চোখ মেলে দেখে হেরা ঘুমিয়ে গেছে। সোফায় শুয়ে থাকবে কিভাবে সারা রাত মেয়েটা? অনেক কষ্ট হবে তো। হেরা যতদিন সোফায় থাকবে নওশাদ ঠিক করলো সেও হেরার পাশে ইজি চেয়ারে আধশোয়া হয়ে থাকবে, ওর নিজেরও কষ্ট হলেও। সকালে নওশাদ হেরাকে ডেকে তুলল। এই যে আমার বালিকা বধূ উঠেন। হেরা হাসছে কথাটা শুনে। সারা রাত খুব কষ্ট হয়েছে তাই না? মোটেও না, কষ্ট তো আপনার হয়েছে। আমার ধারণা আমি এই চেয়ারে আগেও ঘুমিয়েছি। কেন? বই পড়তে পড়তে রাতে ঘুমিয়ে গেছি কত। আমাকে ডেকে বিছানায় যাওয়ার কথা বলা তো কেউ ছিল না, তাই সারা রাত চেয়ারে কেটে গেছে। আপনি কিন্তু শুধু শুধু কষ্ট করলেন। উঠো তো। আমার কোনো কষ্ট হয়নি বলছি না। এই চেয়ারে ডিজাইনটা আধশোয়া হয়ে শোয়ার জন্য আরামদায়ক করে বানানো। হেরা ফ্রেশ হয়ে এসে দেখে নওশাদ অফিসের জন্য রেডি হয়ে গেছে। মানুষটা এখন যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ ওর সামনে থাকবে। ভাবতেই ভালো লাগা। হেরার মনটা ভরে যাচ্ছে। বুবু উঠেছে হেরা? আমি ওদিকে যাইনি, চলো দেখি। 2 মিনিটে আমি আসছি, তুমি এসো। আমি যাচ্ছি বলে নওশাদ রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে নওশাদ কী যেন মনে করে নিশালের রুমে গিয়ে ঢুকলো। নিশাল তখনও ঘুমাচ্ছে। নওশাদ ওর গায়ে কমফোর্টারটা ঠিক করে দিল। আলতো করে ছেলের কপালে চুমু খেলো। মনে মনে ভাবছে গীতি যাওয়ার পর ছেলেটা হঠাৎ করে বড় হয়ে গেছে। যেই দিন গীতি মারা গেল সে বুঝতে পারেনি তার মা তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। বাসা ভর্তি হয়ে লোকজন যখন আসছে সে খুব খুশি হচ্ছিল। কত কত মেহমান দেখে গীতি ডেড বডি দেখে অবাক হয়ে বলল, পাপা মাম্মাকে কি ডাক্তার ঘুম পাড়িয়ে দিয়েছে ইঞ্জেকশন দিয়ে? নওশাদ নিশালের সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। ভেঙে পড়েছিল খুব। সেই অবুঝ ছেলেটা আজ কত বড় হয়ে গেছে। তার পাপাকে কিভাবে? নওশাদ ঘুমন্ত ছেলের পাশে বসল। ছোট থেকে পা ভাঁজ করে কুকরি মুকরি হয়ে ঘুমায়। এত মায়া লাগে দেখলে ঘুমান্ত মুখটা। গীতির মুখে আদল নিশালের চেহারায়। এর জন্যই নওশাদ চোখ জুড়িয়ে দেখে ছেলেটাকে। নওশাদের চোখটা ভিজে গেল ছেলেটাকে দেখে। নিশাল চোখ খুলে তাকিয়ে দেখে ছলছল চোখে পাপা তার পাশে বসে আছে। খুব অবাক হলো সে। পাপা কি হয়েছে? নওশাদ তাড়াতাড়ি সামলে নিল নিজেকে। কিছু হয়নি তো বাবা। তোমার কি শরীর খারাপ? না তো, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই অফিসে যাওয়ার আগে মনে হলো তোমার কাছে আসি। এসে দেখি তুমি ঘুমাচ্ছ। রাতে ফিজিক্সে কিছু ম্যাথ করেছিলাম তাই দেরি হয়ে গিয়েছে ঘুমাতে। উঠতে হবে না এখন, তুমি ঘুমাও। না না, উঠবো, অনেক বেলা হয়ে গেছে। তাহলে ফ্রেশ হয়ে এসো, একসঙ্গে ব্রেকফাস্ট করি। আসছি। নিশাল বেড থেকে নেমে দাঁড়ালো। নওশাদ নিশালের ঘরে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। নিশালের অবাক হয়ে তার পাপাকে দেখছে। পাপা অনেক দিন পর অফিসে যাওয়ার আগেই তার রুমে এলো। তার কপালে আদর করলো। সে জানে পাপার মন যখন খুব খারাপ থাকে, মাম্মামকে যখন বেশি মিস করে তখন পাপা এইরকম করে। রাতেও ঘুমিয়ে যাওয়ার পর ওর রুমে আসবে, ওর পাশে বসে থাকবে, চুমু খাবে, চোখের পানি ফেলবে। এবার ছুটিতে আসার পর থেকে দেখছে পাপা সে আগের মতো তার দিকে তাকিয়ে থাকে, কখনো ছলছল চোখে, কখনো মায়া ভরা চোখে। নিশালের মনটা খারাপ হয়ে গেল। নিশাল এসো তুমি, আমি নিচে অপেক্ষা করছি তোমার জন্য। যাও পাপা, আসছি আমি। নওশাদ ছেলের ঘর থেকে বের হয়ে নিজের ঘরে ঢুকলো। হেরা নেই ঘরে। নওশাদ কিছুক্ষণ চুপ করে বসে রইল নিজের ঘরে। হেরা কাপড় গহনা চুড়ি বিভিন্ন জায়গায় রাখা। অনেক বছর পর মেয়েলি জিনিসপত্র তার রুমে। জীবনটা কি আবার আগের ছন্দে ফিরবে? বেডসাইড টেবিল থেকে ঘড়িটা নিয়ে পড়ার সময় হেরা আর তার কক্সবাজারের ছবিগুলো দিকে চোখ পড়ল। নওশাদ রেজানের কাণ্ড কারখানা মনে করে হেসে উঠল। আর শুনে
যদি ওই পাগল হেরা তার রুমে শিফট করে গেছে তাহলে আরও কত কথা যে বলবে। নওশাদ মনে মনে হাসল। ঘড়ির দিকে চোখ পড়তেই নওশাদ ল্যাপটপের ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হেরা আজ সকাল সকাল শাড়ি পরেছে নওশাদের জন্য। কালকের রাতে মানুষটা বলল শাড়ি পরলে ওকে খুব ভালো লাগে। তার খুব ইচ্ছে নওশাদের ভালো লাগার জীবনটা সাজিয়ে ফেলতে। তাই তো কখনো টিপ দিয়ে না সাজা সেই কখনো নওশাদের পছন্দের টিপ তার কপালে রাখতে ভালো লাগে। হঠাৎ ঘাড়ের কাছে শিরশিরানি অনুভব হতেই পিছনে ফিরে তাকিয়ে দেখে নওশাদের পিছনে দাঁড়িয়ে ঘাড়ে ফু দিচ্ছে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো চিনতেই পারিনি ডাইনিংয়ের পাশে কোমর শাড়ি আঁচল পেঁচিয়ে কোনো নায়িকা দাঁড়িয়ে আছে। আঁচল বেশি লম্বা হয়ে গেছে তাই। নওশাদ চেয়ারে বসতে বসতে বলল, এত খাবার কেন? সবার পছন্দের ব্রেকফাস্ট করেছে আনারের মা। বুবু দুলাভাই খিচুড়ি পছন্দ করেন, ওনাদের জন্য তাই করেছেন। আচ্ছা নিশাল কি পছন্দ করে? জানি না হেরা, ওর পছন্দের জন্য ওকে কি কাছে কখনো পাই আমি। তবে থাই ফুড খুব পছন্দ করে এটা জানি। আনারের মা বলতে পারবে। নওশাদ খুব ভালো লাগছে হেরা নিশালের পছন্দ অপছন্দগুলো আগ্রহের সাথে জানতে চাইছে দেখে। দুপুরে হেরা ননাসের পাশে বসে আছে। তিনি তাদের ফ্যামিলির গল্প করছেন। হেরা খুব মনোযোগ দিয়ে শুনছে। গল্প বলেন আর হাসেন। হেরা এত ভালো লাগছে মানুষটাকে। আম্মা ছিল সারা বছরের রোগী, বিভিন্ন অসুখ ছিল। অসুখের চেয়ে বেশি আম্মা কাহিল হয়ে যেতেন অসুখের কথা ভেবে। বাবুকে আমি রাখতাম সব সময়, ওর জন্য আমার ফিলিংস অন্যদের চেয়ে বেশি, বুঝলে? এটা বলতে আমি কখনোই দ্বিধা করি না। আর বাবুও আমার জন্য পাগল। 2 বছর আগে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলাম ফ্লোরিডাতে। একদিন সকালে ঘুম ভেঙে দেখি বাবু আমার পাশে ছলছল চোখে বসে আছে। সে সব ফেলে ছুটে আসছে ফ্লোরিডা। কোনো কাজে ইউএসএ গেলে আমাকে দেখে আসবেই। এই হলো আমার ভাই, ওর জন্য আমি চিন্তায় থাকতাম। ও একা ছিল বলে। গীতি মারা যাওয়ার পর 1000 বার বললাম বিয়ে করবে না। আমি ওর একা জীবনটা চিন্তায় করে অস্থির হয়ে থাকতাম। এখন আমি নিশ্চিন্ত। হেরা তুমি এসে গেছো। হেরার হাত ধরল জান্নাত আজমি। ওর আর নিশালের খেয়াল রেখো হেরা। ভাইটা আমার কাছের মধ্যে ডুবে নিজের নিঃসঙ্গ জীবনটাকে এড়িয়ে চলে যেতে চায়। তুমি ওর পাশে পাশে থাকবে সব সময়। আমার মন বলছে তুমি পারবে। হেরা মাথা নিচু করে শুনছে। আর একটা কথা, নিশালের খালাদের একটু প্রশ্রয় কম দিবে। ওদের আমি কম বুঝি, কেমন যেন জটিল মনে হয়। তাই যাই, ওরা এতদিন নিশালের খেয়াল রেখেছে। আমি দূরে থাকি, কিছু করতে পারি না ছেলেটার জন্য। এখন থেকে তুমি তোমার ছেলের খেয়াল রাখবে। বাবুর ছেলে মানে তোমার ছেলে, ঠিক বলছি হেরা? হেরা মুখ তুলে বলল, জি বুবু। শুনে খুশি হলাম। যাও এখন রেস্ট নাও, অনেক জ্ঞান দিয়েছি তোমাকে বলে জান্নাত আজমি হেসে দিলেন। হেরা বুবুর দিকে তাকিয়ে বলো, বুবু আপনি এত সুন্দর চেনটা আমাকে দিয়েছেন। থ্যাঙ্কস বুবু। কেন দিয়েছি জানো? উনি বলল, এটা একটা কারণ আছে, আপনার কাছ থেকে জানবে। জান্নাত আজমি হাসলেন। বাবু বলেনি কারণটা? না। হেরা হাত ধরে তিনি বললেন, এটা তোমাকে দেই নাই হেরা, তোমার কাছে এটা আমানত রইল। এটা যার তুমি একদিন তাকে দিবে। কাকে বুবু? হেরা অবাক হয়ে বলল, তোমার আর বাবুর মেয়েকে। হেরা প্রথমে বুঝেনি, 2 সেকেন্ড লাগলো কথাটা বুঝতে। তারপর লজ্জা মাথা নিচু করে ফেলল। এখন তোমার কাছ থাক, যার জিনিস তুমি তাকে তাড়াতাড়ি দিলেই খুব শান্তি পাবো আমি। যাও। হেরা বুবুর ঘর থেকে বের হয়ে মনে মনে হাসলো কিছুক্ষণ, লজ্জাও পেল। নওশাদের কারণটা বলেনি, ওনার লজ্জা পেয়েছেন ভাবতে ভেবে হেরা হাসলেন। নিজের ঘরে খুব সুন্দর করে গোছাচ্ছে সে। নওশাদের প্রতিটা কাপড় গুছিয়ে রাখলো। তার কাপড়ের ভিতর থেকে সেই নীল গেঞ্জিটা বের করে কিছুক্ষণ নওশাদের গায়ে রং ঘেরান নিল। এই ঘরটাতে আসার পর ওর মনে হচ্ছে নওশাদ সারাক্ষণ ওর পাশে পাশে আছে। এক
অন্যরকম ভালো লাগছে তার, কিন্তু ভুলেও সে নওশাদের বেডের কাছে যাচ্ছে না। কিন্তু তার খারাপ লাগছে না, মনে হচ্ছে সে মানুষটাকে সঠিক সম্মান দিচ্ছে। বিকেলে নিশাল সাইকেল চালানোর জন্য সাইকেল বের করছে। কলেজ থেকে এলেই সাইকেল নিয়ে আশেপাশে ঘুরে সে, সঙ্গে ড্রাইভার সজীব আরেকটা সাইকেল নিয়ে থাকে। ইদানিং নিশালের সঙ্গে সবুজ সারাক্ষণ থাকে বাসার বাইরে গেলে। এটা তার স্যারের কঠিন আদেশ। রিয়াজ বলেছেন, তোর গাড়ি জাহান্নামে যাক, তুই ছায়ার মতো ভাইয়ার সঙ্গে সঙ্গে থাকবি, গাড়িতে বৈশা মোবাইলে সিনেমা দেখবি, আর ভাইয়া একলা মার্কেটে বন্ধুদের সাথে ঘুরবে। যদি এমন হয় তাহলে তুই শেষ সবুজ, মনে থাকে যেন। ভাইয়া যদি না থাকতে দেয়, দূর থেকে ফলো করবি, চোখে আড়াল করবি না ভুলও। বন্ধুর বাসায় গেটে বসে থাকবে, নড়বি না। এজন্য সবুজ নিশালের সঙ্গে সঙ্গে সব জায়গায় যাচ্ছে। আজ নিশাল সাইকেল চালানোর মুডে আছে, তাই সাইকেল পরিষ্কার করছে লোকজন। হেরা নিচে এসে দেখে নিশাল সাইকেলের পাশে দাঁড়িয়ে আছে। কি করছো নিশাল? ও আপনি? একটা কথা বলবো নিশাল জি? তুমি প্লিজ আমাকে তুমি বলে ডেকো। আপনি ডাকলে আমার কেমন জানি বেশ মুরব্বি মনে হয় নিজেকে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। হেরা ভাবেনি নিশাল এত সহজে ব্যাপারটা মেনে নিবে। ও কিছুটা অবাক হলো। আন্টি, পাপা কি হয়েছে? কেন? আমার মনে হচ্ছে পাপা কোনো কারণে খুব মন খারাপ। আজ সকালে আমার ঘরে এসে চুপচাপ বসেছিল।